রাস্তায় একটা লোকও নেই। আসন্ন দুর্যোগের আশঙ্কায় সবাই ঘরে ঢুকে বসে আছে। আগেই বলা হয়েছে গ্রামটায় বেশি লোক বসতি নেই, শুধু বেশিরভাগ জায়গা জুড়ে শুধু সবুজ ক্ষেত আর মাঠ। কটেজ থেকে গ্রামের পাব আধ মাইলটাক দূরে। গাড়িতে আর কতই বা সময় লাগবে। যদিও রাস্তা জনমানবহীন, তবু রাস্তার দিকে সতর্ক চোখ রেখেই এগোচ্ছে মার্থা। গাড়ির সামনের কাঁচের ওপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ধারা পড়েই গড়িয়ে নেমে যেতে লাগলো নিচের দিকে। ক্রমশ ঝাপসা হয়ে উঠতে লাগলো কাঁচটা। ওয়াইপার অন করলো মার্থা, তাতে কাঁচটা বেশ পরিষ্কার দেখাতে লাগলো। আর তাতেই যতটুকু রাস্তা দেখা যায়, গাড়ির সামনের হেডলাইট দুটো জ্বালিয়ে রেখে এগোতে লাগলো মার্থা। পাশের সিটে বসে থাকা রুবি এটা সেটা বকবক করে তার কান ঝালাপালা করে দিচ্ছে, কিন্তু মার্থা সেগুলো অর্ধেক শুনছে আবার অর্ধেক শুনছে না। শেষমেশ বিরক্ত মার্থা রুবিকে চাপা ধমক দিয়ে চুপ করতে বলায় শেষটায় চুপ করে গেল রুবি। বিদ্যুতের আঁকাবাঁকা এই মেঘাচ্ছন্ন রাতের পটভূমিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর্দার ভেতর দিয়ে ভাঙাচোরা মঠটাকে দেখে মনের মধ্যে কিরকম একটা অন্যরকম অনুভূতি জাগলো মার্থার। ওর মনে হলো তার সামনে যেন একটা ইতিহাস পড়ে রয়েছে। অনেক কিছুর, অনেক ঘটনার সাক্ষী ওই শিপটন অ্যাবে। ওই মঠের গা ঘেঁষে রয়েছে 1400 শতকের পুরনো একটা বিল্ডিং, যার একতলায় রয়েছে একটা পাব। গাড়ি ঘোরালো মার্থা। যখন পুরনো সেই বিল্ডিংটার গ্যারেজে গাড়িটা দাঁড় করালো, তখন ঝড় বেশ বেগে বইতে শুরু করে দিয়েছে। সমুদ্রের গর্জনও প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে। মার্থার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এখন তো বেগে তুফান এসে পড়ল, ফিরতে পারবে তো এখান থেকে? গাড়ির সবকটি দরজা লক করে রুবিকে নিয়ে যখন পুরনো বিল্ডিংটার জীর্ণ দরজাটার দিকে এগুলো মার্থা, বৃষ্টির তোড়ে তখনই অর্ধেক ভিজে গেল সে। রুবিকে একটা টাওয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়েছে সে, তাই রক্ষে। ওহ ভগবান! নিজের ওপরেই নিজের রাগ হলো মার্থার। দুর্যোগের দিন দেখেও সে পথে বেরিয়েছে, এর চেয়ে হঠকারী সিদ্ধান্ত আর কি হতে পারে? বিরক্ত হয়ে আপন মনেই গজগজ করতে করতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেই আরো হতাশ হলো সে মনে মনে। শহরে ঝাঁ চকচকে পাবের তুলনায় গ্রামের পাবের বিশাল তফাত। একেবারে হতশ্রী অবস্থা ভেতরে। অমসৃণ পাথুরে মেঝের ওপর জীর্ণ মলিন কার্পেট। চেয়ার টেবিলগুলো সেই কত যুগ আগের তা ঠিক নেই। ভেতরে কিরকম পুরনো পুরনো গন্ধ, আলোর জোরও খুব কম। এই কোথায় এলাম আমি? এত হতশ্রী চেহারা এখানকার পাবে। থু, কেয়ার নেবার কেউ নেই নাকি এখানে? লোকজনও তো বিশেষ চোখে পড়ছে না। সিটগুলো একেবারে খালি। দুর্যোগের দিন বলে কেউ আসেনি নাকি? হাতের টাওয়েলটা দিয়ে মাথার ভিজে চুলগুলো মুছতে মুছতে মার্থা এদিক ওদিক দেখতে লাগলো। কোথাও একটা বয় বেয়ারাকেও দেখা যাচ্ছে না। আমি দুঃখিত ম্যাডাম, একটু দেরি হয়ে গেল আসতে। পেছনে হঠাৎ কারোর কণ্ঠস্বর কানে আসতেই চমকে ঘুরে তাকালো মার্থা। দেখলো দুধ সাদা শার্ট, কালো প্যান্ট আর বো টাই পরা একজন লোক দাঁড়িয়ে ওর পেছনে, বিনীত হাসি তার মুখে। মার্থাকে তার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে সে বলল, ম্যাম, এই বান্দার নাম জন ফার্নলে, এই পাবের মালিক আর প্রপারাইটার। তারপর বিনীত ভঙ্গিতে বাও করল জন ফার্নের। তারপর বলল, আজকের সন্ধ্যেটা দেখছেন তো কি অবস্থা বাইরে? তাই তেমন কোনো লোকজন আসেনি। প্রচুর চেয়ার টেবিল খালি আছে, যে কোনোটায় গিয়ে বসতে পারেন।
মার্থা বলল, থ্যাঙ্কস। এতক্ষণে কিছুটা নিশ্চিন্ত হয়েছে সে। যাক, পাবে ঢুকতেই যে সন্দেহটা দেখা দিয়েছিল এখন তা আর নেই। নইলে প্রথমে ওর মনে হয়েছিল বুঝি ভুল করে সে কোনো পরিত্যক্ত জায়গায় পা দিয়ে ফেলেছে। 2 পেগ শ্যাম্পেন আর হট চকলেটের অর্ডার দিল মার্থা। জন ফার্নলে বলল, অবশ্যই, এখানে সব ধরনের ড্রিঙ্কস পাবেন, টেবিলে বসুন গিয়ে। মেয়েকে নিয়ে মার্থা এগিয়ে চলল সারিবদ্ধভাবে সাজানো চেয়ার টেবিলগুলোর মাঝখান দিয়ে। যদিও খালি টেবিলের অভাব নেই, তবু বেশ একটা ভালো জায়গা দেখে বসতে চায় সে। এতক্ষণে খেয়াল হলো মার্থার, প্রথম প্রথম ঢুকেই ওর পাপটাকে নির্জন পরিত্যক্ত মনে হয়েছিল। হয়তো স্বল্প আলোয় তখন বুঝতে পারেনি, কিন্তু এখন বেশ 2-1 লোককে নজরে পড়ল ওর। ওদিকের কোণার দিকের টেবিলে একজন বয়স্ক লোক বসে আছেন দেখা গেল। তার থেকে কিছুটা দূরেই একজন বৃদ্ধা মহিলা, আবার উল্টো দিকের টেবিলে এক অল্পবয়সী যুগলকে বসে থাকতে দেখল সে। যে টেবিলগুলোয় লোক বসে আছে প্রত্যেকটা টেবিলেই সুদৃশ্য বাতিদানে মোমবাতি জ্বলছে দেখা গেল। মার্থা লক্ষ্য করল সকলেই ওর দিকে উৎসুক নজরে দেখছে। সঙ্গীহীন একা একজন অপরিচিতা ভদ্রমহিলা, সঙ্গে আবার বাচ্চা, অতএব সকলেরই কৌতূহল হওয়াটা স্বাভাবিক। আশেপাশে আর অন্য কোনো লোক নেই দেখে একটা টেবিলের কাছে এগোতেই হঠাৎ খুব কাছ থেকে কানে এলো এক পরিচিত কণ্ঠস্বর। এই যে ম্যাডাম, কি খবর, ভালো আছেন তো? কণ্ঠস্বর অনুসরণ করে চমকে সেদিকে ঘুরে তাকিয়ে মার্থা দেখল তার থেকে ঠিক 2 টেবিল পরেই বসে আছেন স্বয়ং মিস্টার রব মাউন্টফোর্ড, তার কটেজ মালিক। বিস্ময়ে আবার চমকে উঠল মার্থা। এই লোকটা এখানে এই সময়? অসময়ে হঠাৎ এই জায়গায় এসে মিস্টার মাউন্টফোর্ডকে দেখবে সে ভাবতে পারেনি মার্থা। সে বিস্ময়ে অভিভূত হয়ে একেবারে হাঁ করে চেয়ে রইল লোকটার দিকে। মাউন্টফোর্ডের মুখে তখনও সেই পরিচিত হাসিটা লেগেই রয়েছে। বললেন, আসুন, আমার টেবিলটা প্রায় খালিই রয়েছে, যদি আপনার অসুবিধা না থাকে তাহলে এখানেই বসতে পারেন। আমি তো সেই কখন থেকে একা বসে রয়েছি এখানে। বলেই একটু হাসলেন মিস্টার মাউন্টফোর্ড। থ্যাঙ্কস বলে মিস্টার মাউন্টফোর্ডের টেবিলের দিকে এগিয়ে এলো মার্থা। ওর বিপরীত দিকের চেয়ারে বসতে বসতে বলল, আপনি প্রায়ই বুঝি এই পাবে আসেন? মিস্টার মাউন্টফোর্ড বললেন, হ্যাঁ, মাঝে মাঝে এখানে এসে বসি আমি। আপনি কি নিচ্ছেন, বেকন, চিজ না স্টু? মার্থা বলল, না না, আমি ভারী কিছু খাবো না, আমি শুধু একটু গলা ভিজোতে এসেছি। আমার জন্য জাস্ট 2 গ্লাস শ্যাম্পেন আর, বলে রুবির দিকে ইশারা করে বলল, আর এর জন্য হট চকলেট। মিস্টার মাউন্টফোর্ড হাসলেন এবার। বললেন, অনলি ড্রিঙ্কস? কেন, রাতের ডিনারটা এখানেই করে নিন না কেন? মার্থা বলল, আসলে আমি বাড়িতে ডিনার বানিয়ে নিয়েছি। মাউন্টফোর্ড বললেন, ওগুলো কালকের জন্য ফ্রিজেই থাকতে দিন, এখানে খাবার দাবারের মান খারাপ নয়, ডিনারটা এখানেই খেয়ে নিয়ে দেখতে পারেন। মার্থা দেখলো প্রস্তাবটা মন্দ নয়, রাতের আহার এখানেই সেরে নেবে কিনা ভাবছে। ঠিক সেই সময়ই একজন ওয়েটার হাতে পানীয়ের ট্রে নিয়ে এসে হাজির হলো ওদের টেবিলের সামনে। মার্থা ওকে কিছু অর্ডার দিতে যাবে। মিস্টার মাউন্টফোর্ড বললেন, এক্সকিউজ মি, আপনার আজকের ডিনার আমার তরফ থেকে দেওয়া হচ্ছে। মার্থা বাধা দিয়ে বলে উঠতে গেল, না না, আপনাকে। কিন্তু তার আগেই মিস্টার মাউন্টফোর্ড তাকে আর কিছু বলার সুযোগই দিলেন না। তিনি কণ্ঠস্বর যতটা সম্ভব সিরিয়াস করে বললেন, আজকে আর কোনো না নয়,
আজকে আমি আপনাকে ডিনার খাওয়াবো। বলেই ওয়েটারকে উদ্দেশ্য করে 3 প্লেট মাটন পনির, বিট আর পালং শাক মেশানো স্যালাড আর বেশ কয়েক রকম রকমারি ভেজিটেবল প্লেটের অর্ডার দিলেন। মনে মনে সংকোচ বোধ করলেও বেশ ভালোই লাগতে লাগলো মার্থার। লোকটার বিশাল চেহারা দেখে প্রথম প্রথম যতটা ভয় লাগছিল ওর, এখন একটু একটু করে ওর সেই ভয় কেটে যাচ্ছে। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেলে মিস্টার মাউন্টফোর্ড এবং মার্থার মধ্যে হালকা মেজাজে কথাবার্তা শুরু হলো। কথায় কথায় তিনি অনেক কিছুই জিজ্ঞেস করতে লাগলেন মার্থাকে, যেমন, তারপর হটন কটেজে আপনার থাকতে কিরম লাগছে? কোনো অসুবিধে হচ্ছে না তো? আপনার মেয়েটি বেশ ফুটফুটে, কি নাম ওর? ওহ, রুবি। তা রুবির এই নতুন জায়গায় এসে কেমন লাগছে? এখনো সেটেলড হয়ে গেছে তো? আই সি, আপনি ডিভোর্সি। সত্যিই খুব দুঃখজনক ব্যাপার। তা কতদিন হলো আপনাদের ডিভোর্স হয়েছে? এরকম টুকরো টুকরো অনেক প্রশ্ন করে চললেন তিনি। মার্থাও যতটা সম্ভব নিজের প্রাইভেসি বজায় রেখে, যতটুকু না বললেই নয়, সাধ্যমতো মিস্টার মাউন্টফোর্ডের প্রশ্নবাণগুলো সামলাতে লাগলো। তবে লক্ষ্য করল, মিস্টার মাউন্টফোর্ড মুখে প্রশ্নগুলো করছেন ঠিকই, কিন্তু মার্থা যখন উত্তর দিচ্ছে তখন কেমন স্থির নিষ্পলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে যেন জরিপ করে নিচ্ছে ওনাকে, যেন মার্থাকে নিয়ে গভীরভাবে কিছু ভাবছেন, বুঝতে চেষ্টা করছেন, যেন প্রশ্নগুলো তিনি মার্থাকে করছেন স্রেফ নামকা ওয়াস্তে, আসল লক্ষ্য মার্থাকে তার ভালো করে লক্ষ্য করা। সেই সঙ্গে মার্থা এও লক্ষ্য করল যে সে যখন মিস্টার মাউন্টফোর্ডকে কিছু প্রশ্ন করছে, তখন মিস্টার মাউন্টফোর্ড কিন্তু সঙ্গে সঙ্গে উত্তরগুলো দিচ্ছেন না। মার্থার প্রশ্নটি শেষ হওয়ার প্রায় 30 সেকেন্ড পর তার কাছ থেকে সংক্ষিপ্ত একটা উত্তর পাওয়া যাচ্ছে, খুবই সংক্ষিপ্তভাবে। মাঝখানের সময়টা মার্থার দিকে সেই একই রকম অদ্ভুত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকছেন। ব্যাপারটা মার্থার কাছে বেশ অস্বস্তিকর ঠেকল। তবু সে ওকে একের পর এক প্রশ্ন করতেই থাকলো, যেমন, আপনার বিজনেস কেমন চলছে? মিস্টার মাউন্টফোর্ডের কাছ থেকে 30 সেকেন্ড পর উত্তর এলো, ফাইন। মার্থা আবার জিজ্ঞেস করলো, আপনি কি এই শিপটন অ্যাবের কাছেই থাকেন? একই রকম সময় নিয়ে মিস্টার মাউন্টফোর্ড বললেন, হ্যাঁ। মার্থা বলল, বাড়িতে আপনার কে কে আছেন? আপনি কি ম্যারিড? প্রশ্নটা করেই প্রশ্নটা মার্থা নিজের কানেও বোকা বোকা ঠেকল। মিস্টার মাউন্টফোর্ড বিবাহিত না অবিবাহিত তা দিয়ে ওর কি দরকার? অবশ্য লোকটা যদি বিবাহিত হয়ে থাকে, তবে তার সাথে এভাবে এই পাবে একই টেবিলে বসে খাওয়া সত্যি খুব একটা বাজে ব্যাপার হচ্ছে। ওদের কথোপকথনের মাঝেই রাতের খাবারও এসে গেল ওদের টেবিলে। এতক্ষণে হাফ ছেড়ে বাঁচল মার্থা। খাওয়া দাওয়া শেষ। লোকটা এতক্ষণে তার সামনে থেকে উঠেছে। হাত মুখ ধুতে বাথরুমে যাবেন বলে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়েছেন মিস্টার মাউন্টফোর্ড। মার্থার সামনের প্লেটে মাটন পনির শেষ হতে তখনও খুব সামান্যই বাকি আছে। মিস্টার মাউন্টফোর্ড আর রুবির সামনের প্লেট প্রায় ক্লিয়ার। ঘড়ি দেখল মার্থা, সর্বনাশ, রাত 10টা বেজে গেছে। কথায় কথায় কোথা দিয়ে যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারেনি সে। বাইরে এখন বৃষ্টি কমেছে কিনা কে জানে। কান পাতলেও অবশ্য এখান থেকে বাইরের অবস্থা বোঝা যাবে না। কাঁচের দরজা ভেদ করে বাইরের কোনো শব্দ ভেতরে আসবে না। ছুরি আর কাঁটা চামচ নিয়ে পনিরের বাকিটুকু গলাধ্যকরণ করতে ব্যস্ত হয়ে পড়ল মার্থা। ইস, একেবারে ঠান্ডা জল হয়ে গেছে জিনিসটা। খাওয়া যখন ওর শেষ হলো, তখনও মিস্টার মাউন্টফোর্ড বাথরুম থেকে ফেরেননি। মার্থা বসে বসে পাপটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো।
প্রথম প্রথম ঢুকেই ভেতরের ব্যবস্থাপনা দেখে যতটা বিতৃষ্ণা জেগেছিল এখন তার প্রায় নেই। খাবারের মানও খারাপ নয়, কারোর সাথে ডেট করতে আসার চমৎকার জায়গা বটে এটা। যাই হোক, আজকের এই সন্ধ্যেটা বেশ উপভোগ্য হয়েছে তার কাছে। মিস্টার মাউন্টফোর্ডের সাথে কথা বলে তার খারাপ লাগেনি লোকটাকে, শুধু ওর এই অদ্ভুত চাউনিটাই যা কেমন লেগেছে। নইলে লোকটার ব্যবহার, চেহারা বা কথাবার্তা কোনোটাই খারাপ নয়। ট্যানের সঙ্গে ডিভোর্স হয়ে যাবার পর এখনো কারোর সাথে সম্পর্কে জড়াবার কথা সেভাবে মাথায় আসেনি মার্থার। তাই স্বাভাবিকভাবেই আজকের এই আড্ডার মধ্যে দিয়ে ওদের মধ্যে কোনো রসায়ন গড়ে উঠবে এমন সম্ভাবনাও নেই। কথাবার্তার মাঝে বেশিরভাগ সময় জুড়ে খালি রুবির কথা নিয়েই আলোচনা করছিলেন মিস্টার মাউন্টফোর্ড। রুবিকে কোনো স্কুলে দিয়েছেন কিনা, এই নতুন জায়গায় খেলার বন্ধু বান্ধব পেয়েছে কিনা, সারাদিন কার কাছে থাকে, মিসেস স্টকওয়েলকে কিরকম দেখাশোনা করেন, ইত্যাদি ইত্যাদি। জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছিল মার্থা। তাছাড়াও মার্থা বা রুবির সাথে ভালো ব্যবহার করলেও বয় বেয়ারাগুলোর সঙ্গে ঠিক ততটাই রূঢ় ব্যবহার করছিলেন মিস্টার মাউন্টফোর্ড। এই এখনো যেমন বাথরুম থেকে ফিরেই যখন দেখলেন টেবিল থেকে এঁটো থালাবাটিগুলো সরানো হয়নি, মার্থাকে উদ্দেশ্য করে বিরক্ত হয়ে মিস্টার মাউন্টফোর্ড বলে উঠলেন, এ কি, এরা এখনো এখান থেকে সরিয়ে নিয়ে যায়নি এগুলো? তারপরেই ক্রুদ্ধ স্বরে ওয়েটারদের উদ্দেশ্যে হাঁক দিলেন, হ্যালো, এখান থেকে এই এঁটো ডিশগুলো কি সরিয়ে নেওয়া যাবে দয়া করে? মার্থা চাপা স্বরে মিস্টার মাউন্টফোর্ডকে চুপ করতে বলল, মিস্টার মাউন্টফোর্ড, একটু আস্তে কথা বলুন। মার্থা চারপাশে তাকিয়ে দেখলো সবাই ওদের দিকেই, বিশেষ করে মিস্টার মাউন্টফোর্ডের দিকেই তাকিয়ে আছে, আর তিনি তখনও ওয়েটারদের লক্ষ্য করে তর্জন গর্জন করে চলেছেন। মার্থা এবার কাতর অনুরোধ করে বলল, ওদের ওভাবে বকবেন না মিস্টার মাউন্টফোর্ড, আমার খাওয়া তখনও শেষ হয়নি, তাই ওরা টেবিল সাফ করতে পারেনি তখন। আপনি আসার ঠিক আগেই আমার খাওয়া শেষ হলো। মার্থার কথাগুলো যেন শুনেও শুনলেন না মিস্টার মাউন্টফোর্ড। তার তর্জন গর্জন সমানে চলতেই লাগলো। শেষমেশ একজন মিষ্টি চেহারার ওয়েট্রেসকে দেখা গেল এদিকে ব্যস্ত হয়ে এগিয়ে আসতে। মেয়েটি আসতেই প্রায় হুঙ্কার দিয়ে মিস্টার মাউন্টফোর্ড বললেন, কোথায় ছিলে তোমরা এতক্ষণ? ডাকছি সেই কখন থেকে, শুনতে পাও না? মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, জি জি স্যার, বলুন। মিস্টার মাউন্টফোর্ড বললেন, এই টেবিল থেকে এঁটো ডিশগুলো নিয়ে যাও, আর আমাদের এই দুজনের জন্য হালকা এক গ্লাস ঠান্ডা পানীয়, আর ওই বাচ্চাটার জন্য একটা আইসক্রিম নিয়ে এসো। ওয়েট্রেস মহিলাটি বলল, জি এখনই নিয়ে আসছি স্যার। এরপর ওয়েট্রেস একটা ট্রলিতে মার্থাদের সামনের টেবিল থেকে এঁটো ডিশগুলো উঠিয়ে নিয়ে চলে গেল। এতক্ষণে মিস্টার মাউন্টফোর্ডের মেজাজ একটু ঠান্ডা হয়েছে। মার্থার বিপরীত দিকের চেয়ারে যখন ভারী শরীরটা নিয়ে বসলেন, তখন মনে হলো যেন একটা ক্রুদ্ধ শার্দূল ক্ষুধা নিবৃত্তির পর সদ্য প্রশান্ত মূর্তি ধারণ করেছে। মার্থার ইচ্ছে করছিল না আর বসতে, কিন্তু মিস্টার মাউন্টফোর্ডের সঙ্গে এতক্ষণ ডিনার খেয়ে হঠাৎ যাই যাই ভাব দেখালে ব্যাপারটা খারাপ দেখাবে, তাই নিতান্ত নিরুপায় হয়েই সে বসে রইল। ঠান্ডা পানীয়ের গ্লাসে চুমুক দেওয়ার পর মিস্টার মাউন্টফোর্ডের মেজাজ আরও কিছুটা শান্ত হলে মার্থা এবার হথর্ন কটেজ নিয়ে এতদিন যে জিজ্ঞাসাটা ওর মনের মধ্যে ঘুরপাক খেত সেটা উপস্থাপন করলো মিস্টার মাউন্টফোর্ডের সামনে। আচ্ছা রব, এই হথর্ন কটেজ পরিত্যক্ত হওয়ার আগে কারা বাস করতো ওখানে? মিস্টার মাউন্টফোর্ডের সাথে আন্তরিকতা বাড়াতে ইচ্ছে করেই হঠাৎ ওকে নাম ধরেই সম্বোধন করা শুরু করলো মার্থা। এমন হঠাৎ করে প্রশ্নটা উপস্থাপন করলো মার্থা যে মিস্টার মাউন্টফোর্ড প্রথমটায় বেশ একটু ঘাবড়েই গেলেন।
মনে হলো কিরকম যেন হক চকিয়ে গেলেন। একটু চুপ করে থেকে বললেন, ঠিক বলতে পারবো না। মার্থা জানতো এরকমই কিছু উত্তর দেবেন এই ভদ্রলোক, কিন্তু তবু এই উত্তরের মধ্য দিয়েই তার বুঝতে বাকি রইল না এই রব মাউন্টফোর্ড নামের লোকটা কিছু একটা লুকোচ্ছেন। উত্তরটাও তিনি সরাসরি মার্থার চোখের দিকে তাকিয়ে দিলেন না, দিলেন অন্য দিকে তাকিয়ে, যেন নিজের মনের ভাব প্রকাশ না হয়ে পড়ে মার্থার সামনে। মার্থা স্থির করল সে এত সহজে হাল ছাড়বে না, সে আরো প্রোব করবে এই ব্যাপারে। সে তাই এবার জিজ্ঞেস করল, মিসেস স্টকওয়েল আমায় বলেছিলেন ওই কটেজের আগে নাম ছিল ইরি ফার্ম। আমি তো শুনে অবাক হয়ে গিয়েছিলাম, নামটা ভারী অদ্ভুত, তাই না? মার্থা লক্ষ্য করল মিস্টার মাউন্টফোর্ডের চোখের দৃষ্টি আবার মার্থার পেছনের ডান দিকে ঘুরে গেল। বারবার লোকটা ডান দিকে তাকাচ্ছে কেন? তাই এবার মার্থাও মাউন্টফোর্ডের দৃষ্টি অনুসরণ করে ঠিক পেছন দিকে ডান দিকে তাকিয়ে দেখল ওদিকের টেবিলে সেই একজন বৃদ্ধা ভদ্রমহিলা বসে আছেন। পাবে যখন রুবিকে নিয়ে সে প্রথম পা রেখেছিল তখন ওই বৃদ্ধাকে ওই একই টেবিলে বসে থাকতে দেখেছিল সে। পাবে তখন অন্যান্য যারা ছিল তারা চলে গেল, ওই বৃদ্ধা মহিলা এখনো একইভাবে বসে আছেন। মিস্টার মাউন্টফোর্ড কি ওদিকেই তাকাচ্ছেন বারবার, ওই মহিলার দিকে? অবাক হয়ে মার্থা দেখল সেই বৃদ্ধাও একইভাবে তাকিয়ে রয়েছেন ওদের দিকেই। মার্থার সঙ্গে চোখাচোখি হতেই তিনি বৃদ্ধ অশক্ত কাঁপা কাঁপা শরীরে উঠে দাঁড়াতে চেষ্টা করলেন টেবিল ছেড়ে। দাঁড়াতে গিয়ে মাঝে মাঝেই ভারসাম্য হারিয়ে ফেলছেন, তাই টেবিলটাকে আঁকড়ে ধরে ব্যালেন্স ঠিক রাখতে চাইছেন। তারপর একসময় কুঁজো অশক্ত শরীরটা নিয়ে লাঠিতে ভর দিয়ে ঠুকঠুক করতে করতে অন্যদিকে চলে গেলেন। মিস্টার মাউন্টফোর্ড এই সময় হঠাৎ বলে উঠলেন, একদম ঠিক, এখন যাবার সময় হয়েছে। মার্থা মিস্টার মাউন্টফোর্ডের দিকে ঘুরতেই তার চোখ পড়ল মাউন্টফোর্ডের দৃষ্টি হঠাৎ করেই আবার যেন ঘুরে এলো ওর ওপর। ভাবখানা এমন যেন এই বৃদ্ধাকে তিনি এতক্ষণ আর দেখেনি। কিন্তু ওই একদম ঠিক আর এখন যাবার সময় হয়েছে এই কথা দুটো এমন জুৎসই সময় বললেন তিনি, যেন দুটো কথাই ওই বৃদ্ধাকে লক্ষ্য করে বললেন। আর এও মনে হলো মাউন্টফোর্ডের চোখের ইশারাতেই ওই বৃদ্ধা ভয়ে জড়সড় হয়ে উঠে গেলেন ওখান থেকে। ব্যাপারটা মার্থাকে বেশ অবাক করে দিল। মিস্টার মাউন্টফোর্ডের দিকে তাকিয়ে সে এবার বলল, কোথায় যাবেন, বাড়ি? আলগাভাবে হেসে মিস্টার মাউন্টফোর্ড বললেন, তবে না তো কোথায়, আপনি তো গাড়িতেই এসেছেন, তাই না? মাথা নাড়ল মার্থা, হ্যাঁ। মিস্টার মাউন্টফোর্ড বললেন, একা ড্রাইভ করে যেতে পারবেন তো? অসুবিধে হলে আমি পৌঁছে দিতে পারি। সৌজন্যের হাসি হেসে মার্থা বলল, থ্যাঙ্কস, তা দরকার হবে না। এক চুমুকে পানীয়ের গ্লাসটা খালি করে দিয়ে টেবিলে নামিয়ে রাখলেন মিস্টার মাউন্টফোর্ড। তারপর ওয়েটারকে ইশারা করে বুঝিয়ে দিলেন এবার চলে যাবেন তারা। মোটা একটা বিল এনে মিস্টার মাউন্টফোর্ডের সামনে রাখলো ওয়েটার। বিল মিটিয়ে তিনজনে যখন বাইরের দরজার দিকে এগোচ্ছে হঠাৎ মার্থা থেমে গেল। কানে এলো একটা দুর্বল ভাঙা ভাঙা অথচ অদ্ভুত কণ্ঠস্বর, একটা একটা বাচ্চা ছেলে থাকতো ওখানে। পেছন থেকে একটা বৃদ্ধ দুর্বল নারী কণ্ঠ শুনে ওখানেই দাঁড়িয়ে পড়ল মার্থা। ঘুরে তাকিয়ে দেখল একটু দূরেই ওরই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন সেই অশীতিপর বৃদ্ধা। বয়সের কারণে কুঁজো হয়ে অনেকটা ঝুঁকে এসেছেন সামনের দিকে।
মুখ, গলা আর হাতের চামড়ায় অসংখ্য দেশের মানচিত্র। চামড়াগুলো পাতলা কাগজের মতো ম্যাড়ম্যাড়ে। কোটরগত ক্ষীণ চোখ দুটো মেলে তাকিয়ে রয়েছেন মার্থারই দিকে। সেই বৃদ্ধা ফের বলতে শুরু করল, ওই ইউনিফর্মে। তারপর কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিলেন সামনে মার্থার দিকে। বলতে লাগলেন, একটা একটা ছোট বাচ্চা। বাচ্চা? অবাক হয়ে গেল মার্থা। কোন বাচ্চা? কার বাচ্চা? কে সে? বলতে বলতে মার্থা এগিয়ে এলো 2 পা। এবার ভয়ার্ত দেখালো বৃদ্ধার মুখ, যেন কোনো একটা কিছু বলার জন্য ভীষণ ছটপট করছেন তিনি। তিনি বলতে গেলেন, একটা ছোট ছেলে। বলে আরো কিছু বলতে যাবেন, হঠাৎ সচকিত হয়ে উঠলেন একটা রাগী পুরুষ কণ্ঠের গর্জন কানে আসতে। মার্থা, চলে এসো, রাত অনেক হয়েছে। দরজার কাছে দাঁড়ানো মিস্টার মাউন্টফোর্ড সক্রোধে ডাক দিলেন মার্থাকে। মার্থা নিজেও চমকে উঠেছিল মাউন্টফোর্ডের ধমকানিতে। সে আর দেরি করল না, বাধ্য মেয়ের মতো ওর অনুসরণ করে বাইরে বেরিয়ে এলো। বৃষ্টি তখন থেমে গিয়েছে, কিন্তু আকাশে বিদ্যুতের ঝিলিক তখনও সমান তালে চলছে। মিস্টার মাউন্টফোর্ডের গাড়িটা অন্যদিকে পার্ক করা ছিল। মার্থা নিজের গাড়ির চালকের আসনে গিয়ে বসল, রুবিকে তুলে দিল নিজের পাশের সিটে। নিজের ওপরেই খুব রাগ হতে লাগলো মার্থার। এত অল্প সময় একটা বাইরের লোককে সে এতখানি অধিকার দিয়ে দিল যে সে এইভাবে তার সঙ্গে কথা বলবার সুযোগ পায়। ওই বৃদ্ধা মহিলার ব্যাপারেও ভাবতে লাগলো মার্থা। ওই মহিলা ওই কটেজের ব্যাপারে কিছু একটা বলতে চাইছিলেন মার্থাকে, কিন্তু মিস্টার মাউন্টফোর্ড চান না মার্থা হথর্ন কটেজের অতীত নিয়ে কিছুমাত্র জানুক। ওই বৃদ্ধা নিশ্চয়ই অনেক কিছু জানেন ওই বাড়িটার ব্যাপারে, কিন্তু বেশ বোঝা গেল এই মিস্টার মাউন্টফোর্ডকে তিনি জমের মতো ভয় করেন। তার মানে তো খুব একটা সুবিধের লোক নন এই মাউন্টফোর্ড। মার্থার ইচ্ছে হয়েছিল মাউন্টফোর্ডকে ওই মহিলার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে, কিন্তু সে জানে লোকটা এ ব্যাপারে হয় স্পিকটি নট হয়ে থাকবে, নয়তো অন্য রকম উত্তর দেবে, যা তার কাছে অবিশ্বাস্য ঠেকবে। এর চেয়ে চুপ করে যাওয়াই ভালো। কিন্তু এই বৃদ্ধার সঙ্গে তাকে একবার গোপনে কথা বলতেই হবে। অবশ্য সে জানে না সেই সুযোগ তার সামনে আর আসবে কিনা। বাড়ি ফেরার পথে মিস্টার মাউন্টফোর্ড মার্থাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। হথর্ন কটেজের সামনে এসে মার্থা দেখে বাড়ি পুরো অন্ধকার। আশ্চর্য, একটু আগেও গ্রামের অন্য বাড়িগুলোর পাশ দিয়ে আসার সময় সে দেখেছে সব বাড়িতে আলো জ্বলছে, আর এরই মধ্যে পাওয়ার কাট হয়ে গেল। আশ্চর্য। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।